প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমি আলোচনা করব ভূগোল বিষয়ে কি করে ভালো নম্বর পাওয়া যায়। 100তে 100 কিন্তু ভূগোলে পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায় সেই নিয়েই আজকের এই ভিডিও। চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখে নিই, চলো কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা ভূগোল বিষয়ে ভালো স্কোর করতে পারবো। দেখো, ভূগোলে 100-এ 100 পাওয়া খুব কঠিন কিন্তু নয়, তবে এজন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। নির্দিষ্ট কিছু পদ্ধতিতে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের নিতে হবে। কিভাবে খাতা পরিচ্ছন্ন আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়েও কিন্তু তোমাদের নজর দিতে হবে। কারণ যিনি খাতা দেখবেন, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা, তোমার উপস্থাপনা সবটাই কিন্তু তোমার একটা ভালো ইমপ্রেশন তার কাছে যোগাবে। তার সাথে তোমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে, যেমন কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, প্রশ্নপত্রের বিন্যাসই বা কেমন থাকে, মাধ্যমিকে ভূগোলের প্রস্তুতি বা বলা ভালো ফুল মার্কস পাওয়ার জন্য খুব সহজ সরল ভাষায় কিছু টিপস তোমাদের আজকে দেব। তোমরা এগুলো মেনে চললে অবশ্যই দেখবে একটা ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারবে। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর 6ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু ভূগোল পরীক্ষা। তাই পরীক্ষা শুরু হওয়ার আর কিন্তু 10-12 দিন সময়, অর্থাৎ খুব কম সময় রয়েছে তোমাদের হাতে। যা কিছু প্রস্তুতি তা ইতিমধ্যেই তোমাদের কিন্তু প্রায় নেওয়া হয়ে গেছে, তাই শেষ মুহূর্তে একটু গুছিয়ে নেওয়ার পালা। মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তা সত্ত্বেও ভূগোলের ব্যাপারে বলতে গেলে এটা বলতেই হয় যে 2 তারিখ থেকে 5 তারিখ কিন্তু তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাস এই পরীক্ষাগুলো দিয়ে ফেলবে। তাই 6 তারিখ তোমাদের যে ভূগোল পরীক্ষাটি রয়েছে, সেই ভূগোল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই বড় পরীক্ষার প্রথম পরীক্ষার যে চাপ থাকে, সেই চাপটা কিন্তু তোমাদের থাকছে না। পরীক্ষার আতঙ্কটা কিন্তু তোমাদের অনেকটাই কমে যাবে। তাই পরীক্ষার প্রাথমিক ভীতি কাটিয়ে ভূগোলে ফুল মার্কস পাওয়ার জন্য কি করা যায়, তারই শেষ মুহূর্তের কিছু মূল্যবান পরামর্শ, সেটা যদি তোমরা কিছুটা হলেও কাজে লাগাতে পারো, তাহলেই কিন্তু আমার সার্থকতা। প্রথমেই দেখে নিতে হবে প্রশ্নপত্রের বিন্যাস কেমন থাকে, অর্থাৎ কোন বিভাগে কটা প্রশ্ন বা কত নম্বরের প্রশ্ন থাকে, কিভাবে তা লিখতে হবে, কতটা লিখতে হবে, সে ব্যাপারে একবার জেনে নেওয়া দরকার। ভূগোলের নম্বর বিন্যাস গ্রুপ এ মোট নম্বর কিন্তু থাকে 14, যেখানে 4টি অপশনের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে। 14টি প্রশ্ন থাকে, কোনো কিন্তু বিকল্প সেখানে দেওয়া থাকে না। গ্রুপ বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর, যেখানে নম্বর কিন্তু থাকে 22। তার মধ্যে তোমরা 6টি শুদ্ধ অশুদ্ধ করবে, 6টি করবে শূন্যস্থান পূরণ, 6টি তোমাদেরকে করতে হবে এক কথায় উত্তর দাও, এবং 4 নম্বরে তোমাদের থাকবে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো। এই সর্বমোট 36 নম্বরের কিন্তু তোমাদের ছোট প্রশ্ন থাকে। তারপরেই চলে যেতে হবে বিভাগ গ, যেখানে 2 নম্বরের 6টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিন্তু অথবা থাকে। তারপর বিভাগ ঘ, যেখানে 3 নম্বরের প্রশ্ন থাকে এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের 4টা লিখতে হবে। 4টা প্রশ্ন থাকে, 4টা প্রশ্নেরই কিন্তু প্রত্যেকটিতে একটি করে অথবা দেওয়া থাকে। এবার বিভাগ উম, বিভাগে তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। প্রাকৃতিক থেকে যেখানে তোমাদেরকে 4টা প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, এবং আঞ্চলিক থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকে এবং সেখান থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে।
সেখানে কিন্তু কোনো অথবা দেওয়া থাকে না। 4টার মধ্যে 2টো করে তোমাদেরকে করতে হবে। বিভাগ চ, ম্যাপ পয়েন্টিং। 10টা ম্যাপ পয়েন্টিং সেখানে থাকে এবং 10টা ম্যাপ পয়েন্টিংই কিন্তু তোমাদেরকে করতে হবে। এই গেল প্রশ্নের বিন্যাস। 90 নম্বরের প্রশ্ন বিন্যাস তোমরা জানলে, তোমরা জানো অনেকেই, তবুও আরেকবার বলে দিলাম। শর্ট কোশ্চেনের ক গ্রুপ এবং খ গ্রুপে তোমাদের ক গ্রুপের তো সব প্রশ্নের উত্তর দিতেই হবে। খ গ্রুপের যে উপবিভাগগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা 1টা বা 2টো প্রশ্ন এক্সট্রা পাবে। তোমাদের বলবো অবশ্যই সেই এক্সট্রা প্রশ্নগুলোরও কিন্তু উত্তর করে দিতে হবে। কারণ প্রথমের কোনো একটা উত্তর যদি তোমরা ভুল লিখে ফেলো তাহলে কিন্তু হয়তো 7 নম্বর যে প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক লিখেছ সেটা কিন্তু সঠিক হিসেবে মান্যতা পাবে এবং তোমরা কিন্তু ওই গ্রুপের পুরো নাম্বারটা পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই সংজ্ঞা লিখবে, সাথে যদি সম্ভব হয় 1টা বা 2টো বৈশিষ্ট্য তার সাথে চেষ্টা করবে উদাহরণ দিয়ে লেখার। 3 নম্বরের প্রশ্নগুলোতে ব্যাখ্যামূলক প্রশ্ন হয়, একটু বড় লিখতে হবে, অর্থাৎ বৈশিষ্ট্য যদি আসে তাহলে অন্তত 4টা করে তোমরা বৈশিষ্ট্য লিখবে। পার্থক্য আসলেও বলবো 4টা করে পার্থক্য লিখবে এবং যে প্রশ্নটাতে ছবি দেওয়া যেতে পারে বলে মনে হয় সেখানে কিন্তু অবশ্যই তোমরা ছবি দিয়ে দেবে। এই 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন নিয়ে আরেকটু কথা না বললেই নয়। তোমাদের কিন্তু 2টো চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারগুলোর মধ্যে একটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, আরেকটি হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। অর্থাৎ প্রাকৃতিকের দিক থেকে শেষ চ্যাপ্টারটি এবং আঞ্চলিকের পরবর্তীতে যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু কোনো 5-এর প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না, কারণ ওখান থেকে 2 এবং 3-এর প্রশ্ন আসে। 2টো চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু 2-এর 2টো প্রশ্ন পাবে, একটার উত্তর করতে হবে, এবং 3-এর 2টো প্রশ্ন আসে, একটার উত্তর কিন্তু তোমাদের করতে হবে। এবার চলে আসি 5 নম্বরের যে প্রশ্ন, সেই 5 নম্বরের বিষয়ে। 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের প্রাকৃতিক থেকে 2টো উত্তর তোমাদের করতে হবে। প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন অবশ্যই পাবে। বায়ুমণ্ডল চ্যাপ্টারটি থেকে তোমরা 2টো প্রশ্ন পাবে এবং বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন পেয়ে যাবে। এবং আঞ্চলিক বিভাগ যে রয়েছে সেখান থেকে তোমরা ভারতের যে প্রাকৃতিক বিভাগ রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন পাবে। ভারতের কৃষি থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে, শিল্প থেকে একটা প্রশ্ন পাবে এবং জনসংখ্যা এবং পরিবহন ব্যবস্থা সেখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাবে। তাহলে এই 4টা যে বিন্যাস তোমাদের বলা হলো সেখান থেকে কিন্তু তোমাদের 2টোর উত্তর করতে হবে। 4টা প্রশ্ন থাকবে, 2টোর উত্তর করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যে প্রাকৃতিকের প্রশ্নটি আসে সেটি হচ্ছে ভূমিরূপ সংক্রান্ত, অর্থাৎ বায়ুর কাজ বা হিমবাহের কাজ বা নদীর কাজ, এদের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আঁকতে হয়। যে প্রশ্নে চিত্র কথাটি লেখা থাকবে সেখানে অবশ্যই কিন্তু তোমরা চিত্রটি দেবে, কারণ চিত্রের জন্য কিন্তু আলাদা নম্বর থাকে। আর যদি লেখা নাও থাকে, যে প্রশ্নগুলোতে চিত্র দেওয়া যায় সেগুলোতে কিন্তু অবশ্যই চিত্র ব্যবহার করবে। আঞ্চলিকের ক্ষেত্রে, কৃষি এবং শিল্পের ক্ষেত্রে অবশ্যই বলবো ভারতকেন্দ্রিক যে প্রশ্নের উত্তরগুলো হয়, অর্থাৎ ভারতের কৃষি থেকে যেমন গম, তারপর চা, কফি, আখ, এই যে বিষয়গুলো এদের উৎপাদনের অনুকূল পরিবেশ বা চাষের অনুকূল পরিবেশ, সেক্ষেত্রে কিন্তু বলবো শেষে একটি ভারতের ছবি এঁকে সেটাকে কিন্তু একটু চিহ্নিত করে দেওয়া যে কোথায় গম চাষটা ভালো হয় বা কোথায় তোমার চা চাষটা ভালো হয়। এবং আঞ্চলিকের ক্ষেত্রে কৃষি গেল, যদি শিল্পের প্রশ্ন আসে, যেমন ধরে নাও পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই
যেটা করা উচিত শেষে একটা ভারতের ছবি দিয়ে সেখানে কিন্তু সেই জায়গাটাকে একটু চিহ্নিত করে দেওয়া। পুরো ভারতের ছবি না আঁকলেও চলবে, যদি পশ্চিম ভারত আসে পশ্চিম ভারতের একটা সাইডটা তোমরা আঁকতে পারো। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প যদি আসে তাহলে পূর্ব ভারতটাকে একটু দেখিয়ে দাও। দক্ষিণ ভারতের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে দক্ষিণ ভারতের কোনো একটা জায়গা তোমরা দেখিয়ে দাও। তাহলেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর লেখার মানটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এরপর যেটা বলবো, হাতের লেখা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করতে হবে। যাদের হাতের লেখা একটু খারাপ তারা কিন্তু একটু বড় বড় করে বা একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। তাহলে যে পরীক্ষার খাতাটি দেখবে তার কাছে কিন্তু খাতা দেখাটা অনেকটা ইজি হয়ে যায়। খাতার শুরুতেই, পরীক্ষার শুরুতেই তোমরা কিন্তু একটু মার্জিন করে নেবে। যদি মার্জিন করার সময় না পাও অবশ্যই খাতার সাইডটাতে মার্জিনের যে জায়গা সেটাকে ভাঁজ করে দিলেও কিন্তু হয়ে যাবে। মূল খাতাটি শেষ হয়ে গেলে তোমাদের এক্সট্রা পেজ নিতে হবে এবং সেই এক্সট্রা পেজের প্রত্যেকটা পেজে কিন্তু তোমরা নম্বর দিয়ে লিখবে, কারণ শেষে যখন তোমরা খাতাটিকে সেলাই করবে তখন কিন্তু মেলাতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য প্রত্যেকটা পেজে তোমরা কিন্তু নম্বর দিয়ে লিখবে। এবার চলে যাব ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমাদের 10টা জায়গা চিহ্নিত করতে হয় এবং সেই 10টা জায়গা তোমরা বিভিন্ন সিম্বল দিয়ে সেই জায়গাগুলোকে চিহ্নিত করবে এবং চিহ্নিত করার পর অবশ্যই সেখানে তীর চিহ্ন দিয়ে কোন জায়গাটা বা কোন প্রশ্নের উত্তরটা তোমরা সেখানে দিলে সেটা কিন্তু সেই নম্বর দিয়ে সেখানে কিন্তু লিখে দিতে হবে। এবং নদীর জন্য তোমরা জানো একটা চিহ্ন হয়, তোমরা পর্বতের জন্য একটা চিহ্ন হয়, তোমরা জানো বন্দরের জন্য একটা চিহ্ন হয়। সেই আলাদা আলাদা সিম্বলগুলো তোমরা কিন্তু সেখানে ব্যবহার করবে। অবশ্যই জায়গার নামগুলো কিন্তু সেখানে তোমাদেরকে এইভাবেই তোমরা দিতেই হবে। পরীক্ষার খাতা গুছিয়ে শেষ পর্যন্ত কিন্তু 3 ঘন্টা সময়ের আগেই তোমাদের পরীক্ষা শেষ করতে হবে এবং পরীক্ষা শেষ করার আগ মুহূর্তে তোমাদের কিন্তু সব প্রশ্নের উত্তর তোমরা লিখলে কিনা সেটা কিন্তু বারবার মিলিয়ে দেখতে হবে। হয়তো দেখা গেল কোনো একটা প্রশ্ন মিস হয়ে গেল, তখন কিন্তু চেক করার সময় কিন্তু সেটা ধরা পড়বে, বা কোনো উত্তর দেখা গেল হঠাৎ করেই চোখে পড়লো যে ওটা ভুল হয়ে গেছে, সেটাও কিন্তু তোমাদের সেই সময় সেটা ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হলো যে পরীক্ষা, এই ভয়টা বা পরীক্ষা দিচ্ছ সেই ভয়টা যেন তোমাদের ভেতরে না থাকে এবং কোনো কনফিউশনে তোমরা থাকবে না। নিজে যেটা জানবে সেটাকেই তোমরা সেখানে কিন্তু উত্তরে কিন্তু লিখবে। ঠিক আছে? আর ভয়ের কোনো ব্যাপার নেই, টেনশনের ব্যাপার নেই। মন খুলে আনন্দের সাথে তোমরা পরীক্ষা দাও, দেখবে সফল তোমরা হবেই। যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের চাপটা একটু বেশি থাকে, কিন্তু চাপ নেওয়ার এখানে কোনো ব্যাপার নেই। তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দাও। নিজের শরীরের প্রতি যত্ন নাও, অযথা রাত জাগবে না। পড়া হয়ে গেছে, জাস্ট এখন চোখ বুলিয়ে নাও আর মক টেস্টগুলি দাও। প্রতিদিন কোনো না কোনো চ্যাপ্টারের বা কোনো না কোনো সাবজেক্টের পরীক্ষা দাও এবং সেটা সংশ্লিষ্ট টিচারকে দিয়ে দেখিয়ে কোন জায়গায় ভুলগুলো হচ্ছে সেগুলো খুঁজে বের করো এবং এই কয়দিনে সেই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে অবশ্যই একটু ঝালিয়ে নাও। এবং শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে যেটা বলবো, এই কয়দিনে শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে। তোমরা যদি শর্ট কোশ্চেনে 36 নম্বর এবং ম্যাপ পয়েন্টিংয়ের 10 নম্বর যদি পেয়ে যাও, বড় নম্বর তোমরা অবশ্যই ভালো লিখতে পারবে এবং সেখানে কিন্তু ভালো স্কোরই করতে পারবে। শর্ট কোশ্চেনে যদি পুরো নম্বর পাও, ম্যাপে যদি পুরো নম্বর পাও, তাহলে দেখবে অটোমেটিক তোমাদের 90-এ 90 পাওয়ার সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি বেড়ে যাবে। তাহলে কোনো চিন্তা না করে শেষ মুহূর্তের প্রস্তুতি নাও এবং খুব ভালো করে পরীক্ষা দাও। সবার জন্য প্রাণ ভরা শুভেচ্ছা রইল। সবার পরীক্ষা ভালো হোক। ভালো থেকো সবাই।